আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন শিখব কিভাবে ক্লজ নির্ণয় করতে হয়। ক্লজ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত আমরা দেখব হচ্ছে ক্লজের সংজ্ঞাটা। ক্লজের সংজ্ঞা হচ্ছে ক্লজ একটা বাক্যাংশ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব যার মধ্যে থাকবে সেটা অবশ্যই ক্লজ হবে। সেটা অবশ্যই ক্লজ হবে। তাইলে যদি আমি বলি আই গো, শুধু এইটুকু বললাম আই গো, আই একটা সাবজেক্ট, গো একটা ফাইনাইট ভার্ব, তাহলে এই দুইটা মিলিয়ে একটা কি হয়ে যাবে, ক্লজ হয়ে যাবে। এবং এখানে যেহেতু বাক্যটা শেষ হয়ে গেছে তার মানে এটা একটা সেন্টেন্স হবে, এটা একটা সেন্টেন্স হবে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এখানে যদি হচ্ছে বাক্যের মধ্যে একটা ক্লজ থাকে এবং সেটা যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে সেটা প্রিন্সিপাল ক্লজ হয়। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ পরে আসবো। আমরা প্রথমত ক্লজ নির্ণয় দেখি। তার মানে ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে, সেটাই ক্লজ হবে। আচ্ছা, তাহলে আমরা যদি আবার দেখি, আবার যদি বলি লুক বিফোর লিভ, লুক বিফোর লিভ, এখানে লুক কি হবে আর লিভ কি হবে? এগুলো কি দুইটা ওয়ার্ড, শুধু ওয়ার্ড, নাকি এগুলো ফ্রেজ, নাকি এগুলো ক্লজ? এগুলো কি হবে? লুক বিফোর লিভ, লিভ অর্থ হচ্ছে লাভ দেওয়া, আর লুক অর্থ দেখা, লাভ দেওয়ার আগে দেখো। তার মানে এটার প্রবাদ, প্রবাদ জাতীয় অর্থ হচ্ছে কি ভাবিয়া করিও কাজ, বা লাভ দেওয়ার আগে দেখো। তার মানে এটা পরামর্শ দিচ্ছে। আর পরামর্শ দেওয়া মানে ইম্পারেটিভ বাক্য, আর আমরা জানি ইম্পারেটিভ বাক্যে সাবজেক্ট হিসেবে ইউ উজ্জ থাকে। তাহলে এখানে একটা ইউ উজ্জ আছে, এখানে একটা ইউ উজ্জ আছে। তাহলে এই যে সাবজেক্ট, এই যে ফাইনাইট ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে ফাইনাইট ভার্ব। তাহলে এই যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকার কারণে, সাবজেক্টটা যেহেতু উজ্জ আছে এই কারণে শুধু লুকটাই একটা ক্লজ হবে, আবার এই পাশে শুধু লিভটাও একটা ক্লজ হবে, কারণ এখানে সাবজেক্ট কি আছে, উজ্জ আছে। তাহলে আমরা দেখতেছি এমনকি সাবজেক্ট কখনো কখনো উজ্জ্বল থাকতে পারে, তবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুইটা একসাথে থাকলে সেটা অবশ্যই একটা ক্লজ হবে। আচ্ছা, এটা গেল ক্লজের সংজ্ঞা বা ক্লজ নির্ণয়। আমরা এখন দেখব ক্লজের প্রকারভেদ। ক্লজের প্রকারভেদ যদি দেখি, ক্লজ হচ্ছে তিন প্রকার। প্রথমত প্রিন্সিপাল ক্লজ, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে কোঅর্ডিনেট ক্লজ। আমরা দেখব প্রিন্সিপাল ক্লজ। প্রথমত প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে প্রধান। প্রিন্সিপাল শব্দের অর্থ প্রধান। আচ্ছা, আমরা যদি এইভাবে চিন্তা করি, যেই টিচারটা বা যেই লোকটা কোন একটা প্রতিষ্ঠানের প্রধান বা কোন একটা কলেজের প্রধান, যেই টিচারটা কোন একটা কলেজের প্রিন্সিপাল, সে কি নিজে নিজে সব ডিসিশন নিতে পারে না, নিজে নিজে কাজ করতে পারে না? পারে, সে হচ্ছে স্বাধীন, সে হচ্ছে স্বাধীন। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীন ক্লজ, তাহলে এর অপর নাম হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে যেহেতু স্বাধীন তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবে। তাহলে যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে তাকেই প্রিন্সিপাল ক্লজ বলা হয়। তাহলে যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে সেটাই প্রিন্সিপাল ক্লজ। এরপর আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এখানে যদি আমরা দেখি, সাব শব্দের অর্থ হচ্ছে উপ বা অধীন। সাব শব্দের অর্থ উপ বা অধীন। তার মানে নাম দেখে বোঝা যাচ্ছে এই ক্লজটা হচ্ছে কারো অধীনে থাকে, তার মানে এ স্বাধীন না, এ হচ্ছে পরাধীন। যে পরাধীন সে কি নিজে নিজে সব ডিসিশন নিতে পারে, নিজে সব কাজ করতে পারে? পারে না। তাহলে যে ক্লজ নিজে নিজে নিজের কাজ করতে পারবে না, অর্থাৎ নিজে নিজে যখন অর্থ প্রকাশ করতে পারবে না, সেটাই সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে আমরা এখন একটা উদাহরণ দেখি। যদি বলি ইফ ইউ কল মি আই উইল হেল্প ইউ। আচ্ছা, এখানে ইফ ইউ কল মি এটা একটা ক্লজ, আই উইল হেল্প ইউ এটা একটা ক্লজ, কারণ এখানে ইউ সাবজেক্ট, কল ফাইনাইট ভার্ব, এখানে আই সাবজেক্ট আর উইল হেল্প হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা ক্লজ, এটা আরেকটা ক্লজ। এখন কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, আমরা এটা নির্ণয়ের সময় আমরা একটা ক্লজকে ঢেকে ধরবো, যেটা নির্ণয় করব সেটা বাদ দিয়ে অন্যটাকে ঢেকে ধরবো। আচ্ছা, তাহলে আমরা শেষেরটাকে ঢেকে ধরি। প্রথমটা দেখি, ইফ ইউ কল মি। ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে ডাকো। ধরেন যে কাউকে বললেন যে যদি তুমি আমাকে ডাকো, এইটুকু বলে থেমে গেলেন, তাহলে কি বাক্যের অর্থ সম্পন্ন হয়েছে? না। তাইলে এইটুকু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, নিজে নিজে অর্থ প্রকাশ করতে না পারলে সেটা কি হয়, সাবঅর্ডিনেট ক্লজ হয়। তাহলে এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। আর ধরেন যে আগের টুকু ঢেকে ধরলাম, শুধু পরের টুকু বললাম আই উইল হেল্প ইউ,
কাউকে গিয়ে বললেন যে আমি তোমাকে সাহায্য করব, শুধু এইটুকু বললেন যে আমি তোমাকে সাহায্য করব, এটি কি পুরোপুরি অর্থ প্রকাশ হয়ে গেছে না? হয়ে গেছে। তার মানে এটা হবে প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে। আর এই বাক্যটা হচ্ছে কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা প্রথমত প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ নির্ণয় সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানবো। প্রথমত মনে রাখবেন, সিম্পল সেন্টেন্সে যে ক্লজ থাকে সেটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হবে। সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে সেটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত বেশিরভাগ সময় দুইটা ক্লজ থাকে। বেশিরভাগ সময় দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ হবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। আচ্ছা, এখন এক্ষেত্রে আমরা কি করব, এই যে এই বাক্যটাও তো কমপ্লেক্স সেন্টেন্স ছিল, সেক্ষেত্রে আমরা এখানে কি দেখতেছি যে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে কি দ্বারা, ইফ দ্বারা, কিন্তু প্রিন্সিপাল ক্লজটার ক্ষেত্রে কি আমরা দেখতেছি কোনো কনজাংশন দ্বারা শুরু হয়েছে না। তাইলে আমরা এক্ষেত্রে সহজ টেকনিক যেটা মনে রাখবো, এটা আপনারা লিখে রাখেন, আমি বলতেছি, সেটা হচ্ছে লিখে রাখেন, কমপ্লেক্স সেন্টেন্সে যে ক্লজটি কনজাংশন দ্বারা শুরু হয় সেটি সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে যে ক্লজটি কনজাংশন দ্বারা শুরু হয় সেটি কোন ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে অপরটা প্রিন্সিপাল ক্লজ হবে। তার মানে যে ক্লজটা কনজাংশন দ্বারা শুরু হয় না কমপ্লেক্সের ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল ক্লজ হবে। এখন কথা হচ্ছে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স সেটা মনে রাখবেন কিভাবে। মনে রাখবেন যে কমপ্লেক্স সেন্টেন্সে নির্দিষ্ট কিছু কনজাংশন থাকে, সেই নির্দিষ্ট কনজাংশনগুলো মনে রাখবেন হচ্ছে এ হোয়াইট বাস দ্বারা। এগুলো আমি বলতেছি, আপনারা তুলে নেন। এতে হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, অলদো, অ্যাজ, আফটার, এগুলো। আর ডাব্লিউএস তে হচ্ছে যত ডাব্লিউএস কোশ্চেন আছে সবগুলো, হু, হুম, হাউ, হোয়ার, যা যা আছে, যত ডাব্লিউএস কোশ্চেন আছে সব। আইতে হচ্ছে ইফ, ইন কেস, ইন অর্ডার দ্যাট। টিতে হচ্ছে দো এবং টিল, আর ইতে হচ্ছে ইভেন ইফ, ইভেন দো, ইতে ইভেন ইফ, ইভেন দো। আর বিতে হচ্ছে বিফোর এবং বিকজ, ইউতে আনটিল এবং আনলেস, আর এসতে হচ্ছে স্টিল এবং এসতে হচ্ছে সিন্স এবং সো দ্যাট, তাহলে মনে রাখবেন যে এই কনজাংশন গুলো যদি কোনো বাক্যে থাকে তাইলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সহজ টেকনিক কি দেখবো, যে যেই ক্লজটা কনজাংশন দ্বারা শুরু সেটাই সাবঅর্ডিনেট ক্লজ, আর যেই ক্লজটা কনজাংশন দ্বারা শুরু না সেটা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, আমরা এখন মাস্টার বই থেকে সলভ করি। আচ্ছা, তাহলে আমরা এখন 64 কোশ্চেনটা দেখি। এটা দেখেন, আই নোটাকে নির্ণয় করতে বলছে, আর এখানে দ্যাট আছে। আমরা এখানে এই যে এ হোয়াইট বাসের এখানে টিতে কি পড়ছিলাম, হচ্ছে দো, টিল, দ্যাট, এই তিনটে, দো, টিল এবং দ্যাট। তার মানে দ্যাট আছে, মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে এখানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ হবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। যেই ক্লজটা কনজাংশন দিয়ে শুরু সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটা কনজাংশন দিয়ে শুরু না সেটা প্রিন্সিপাল ক্লজ। আই নো, এটা কি কনজাংশন দিয়ে শুরু না, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার। আর এই যে দ্যাট হি উইল কাম, এইটুকু কনজাংশন দিয়ে শুরু, এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখি, লুক বিফোর ইউ লিভ। এক্ষেত্রে নির্ণয় করতে বলছে হচ্ছে শুধু লুককে নির্ণয় করতে বলছে। আর এখানে যেহেতু বিফোর আছে তার মানে এটা কি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আমরা কি পড়লাম, এ হোয়াইট বাসের বিতে কি পড়লাম, বিতে হচ্ছে বিফোর এবং বিকজ পড়লাম। যেহেতু এখানে বিফোর আছে তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এবং লুক কি কোনো কনজাংশন দিয়ে শুরু হয়েছে না, তার মানে লুক অবশ্যই প্রিন্সিপাল ক্লজ। আর বিফোর ইউ লিভ এইটুকু হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখবো আমরা, দা চিলড্রেন আর সেফ। এটা হচ্ছে কি শুধু একটা ক্লজ আছে এখানে, তার মানে এটা হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স, আর সিম্পল সেন্টেন্সে যে ক্লজটা থাকে সেটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হয়। আর প্রিন্সিপাল ক্লজের অপর নাম কি আমরা বললাম, অপর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা অপর নাম। আর একটা অপর নাম হচ্ছে মেইন ক্লজ, কারণ প্রিন্সিপাল মানেই তো প্রধান বা মেইন,
তাহলে অ্যান্সার হবে কি বোথ। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা পরের কোশ্চেনগুলো দেখব। এরপর এখানে বলতেছে হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স, তারপর শেষে বলা আছে ইজ সাবঅর্ডিনেট ক্লজ, মানে এই সেন্টেন্সটার কোন পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের নির্ণয়ের টেকনিক কি, যেই পার্টটা কনজাংশন দিয়ে শুরু সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দ্যাট হি ওয়াজ গুড এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ, এই যে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আর রহিম সেইড এইটুকু প্রিন্সিপাল ক্লজ। অথবা আমরা ওভাবে আসতে পারি, আমরা শুরুতে কি আমরা অর্থ দিয়ে আসলাম না, অর্থ দিয়ে কি বললাম যে এইটুকু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। যেমন এইটুকু যদি ঢেকে ধরি, যদি বলি শুধু বলি যে রহিম সেইড, রহিম বলল, রহিম বলল, এইটুকু কিন্তু অর্থ প্রকাশ করে ফেলে। যদি বলি যে কে বলল, রহিম বলল, অর্থ প্রকাশ হয়ে গেছে, শেষ, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যদি শুধু এইটুকু বলি দ্যাট হি ওয়াজ গুড, সে যে ভালো ছিল, সে যে ভালো ছিল, অথবা যে সে ভালো ছিল, যে সে ভালো ছিল, এইটুকু যদি বলি কোনো অর্থ প্রকাশ করে, করে না, তাহলে এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। অথবা আমরা আমাদের টেকনিক দিয়ে আগাবো। এই যে আমরা এখানে দেখতেছি পরের কোশ্চেনটায় আই নো হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট টু আন্ডারলাইন করছে, আর এটা শুরু হয়েছে হোয়াট দ্বারা। হোয়াট একটা কনজাংশন এবং হোয়াট একটা যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড, তার মানে এটা ডাব্লিউএইচ ওয়ার্ডটাই তো কনজাংশন, তার মানে এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন দিয়ে শুরু, তার মানে এটাও হবে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে বলতেছে কোঅর্ডিনেট ক্লজের কথা। কোঅর্ডিনেট ক্লজ আমরা যদি সংজ্ঞা পড়ি, তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, তাহলে ওই কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজগুলোকে তখন কি বলা হবে, কোঅর্ডিনেট ক্লজ বলা হবে। তার মানে সহজ ভাষায় আমরা বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্সে যে ক্লজগুলো থাকে সেগুলো সবগুলোই কোঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে যে ক্লজগুলো থাকে সবগুলোই কোঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে যে ক্লজগুলো থাকে সবগুলোই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন কথা হচ্ছে কোনো একটা বাক্য যে কমপ্লেক্স সেন্টেন্স, এটা বুঝবো কিভাবে বা এটা মনে রাখবো কিভাবে। আমরা মনে রাখবো হচ্ছে ফ্যান বয়েস। আপনার খাতায় লিখে নেন, আমি বলতেছি। এতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নর এবং নেভারদেলেস, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর এবং আদারওয়াইজ, ওয়াইতে হচ্ছে ইয়েট এবং এসতে হচ্ছে সো এবং স্টিল, স্টিল এবং সো। তাহলে মনে রাখবেন যে এই কনজাংশনগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। আর কম্পাউন্ড সেন্টেন্সে যে ক্লজগুলো থাকে সবগুলোই কি হয়, কোঅর্ডিনেট ক্লজ হয়। তাহলে কম্পাউন্ডস যদি আমরা এই কনজাংশনগুলো দেখি সেটাই কম্পাউন্ড সেন্টেন্স, আর সেখানে যতগুলো ক্লজ থাকবে সবগুলোই কি হবে, সবগুলোই কোঅর্ডিনেট ক্লজ হবে। আচ্ছা তাহলে এখন বলেন দেখি, যদি বলি ডু অর ডাই, ডু অর ডাই, এখানে শুধু ডু এবং শুধু ডাই এই দুইটা কি, এই দুইটাই কি ফ্রেজ, দুইটাই কি ওয়ার্ড, নাকি দুইটাই ক্লজ? যদি ক্লজ হয় তাহলে কোন ক্লজ হবে, এটা কমেন্টে জানান। আচ্ছা আমরা এখন পরের পড়ায় চলে যাচ্ছি। পরের পড়া বলতে আমরা মাস্টার বইয়ের পরের পেজে গিয়ে আমরা এখন ক্লজ নির্ণয় করব। আমরা এখন নির্ণয় করব হচ্ছে 69 নাম্বারটা। এখানে আমরা দেখতেছি আই টুক নো নোটিস অফ হিম সো হি ফ্লিউ ইনটু এ রেজ। ফ্লিউ ইনটু এ রেজ, ফ্লো ইনটু এ রেজ মানে হচ্ছে রেগে যাওয়া, ক্রুদ্ধ হয়ে যাওয়া। আমাদের আজকেই কিন্তু একটা কোশ্চেন ছিল, আজকেই আমাদের হচ্ছে এই যে বাংলার একটা কোশ্চেন ছিল, বাংলার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আপনার অফিসার রুরাল ক্রেডিট। আজকের পরীক্ষার কোশ্চেনে ছিল এই যে 3 নাম্বার কোশ্চেনটা, হি ফ্লিউ ইনটু এ রেজ। তাহলে এটার অ্যান্সার হবে কি, সে রাগে ফেটে পড়লো। ফ্লো ইনটু রেজ মানে হচ্ছে রেগে ওঠা বা ক্রুদ্ধ হয়ে যাওয়া, রেগে যাওয়া এরকম অর্থে। আচ্ছা আচ্ছা, এটা গুলো ফ্রেজের কথা আমরা নির্ণয় করব। এখানে আমরা দেখতেছি কি আই টুক নো নোটিস অফ হিম সো হি ফ্লিউ ইনটু এ রেজ, এখানে সো আছে। আমরা একটু আগে কি পড়লাম, একটু আগে আমরা পড়লাম ফ্যান বয়েসের এসতে পড়লাম স্টিল এবং সো। তাহলে যেহেতু সোটা ফ্যান বয়েসের মধ্যে আছে, তার মানে এটা কি হবে, অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে যে ক্লজগুলো থাকে সেটা অবশ্যই কোঅর্ডিনেট ক্লজ হয়। ঠিক আছে, তাহলে এখন আপনারা এমনিতেই নির্ণয় করতে পারবেন যে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এবং কোনটা কোঅর্ডিনেট ক্লজ। এরপর আমরা হচ্ছে আরেকটু উপরে আগাবো। আমরা এখন যাব হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদে। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে মোট 3 প্রকার, নাউন ক্লজ,
অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা নাম দেখেই বুঝতে পারতেছি এগুলো হচ্ছে একটা নাউনের মতো কাজ করবে, একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আর একটা অ্যাডভার্বের মতো কাজ করবে। আচ্ছা, তাহলে নাউন ক্লজ প্রথমত আমরা দেখি। তাহলে যে ক্লজ নাউনের কাজ করে সেটাই নাউন ক্লজ, সবচেয়ে সহজ কথা। আর এরপরে যদি আমরা দেখি তাহলে দেখবো এইভাবে যে ক্লজ নাউনের জায়গায় বসে সেটাই নাউন ক্লজ। তাহলে এখন কথা হচ্ছে নাউন কোথায় কোথায় বসে? নাউন সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, কমপ্লিমেন্টের জায়গায় বসে, অ্যাপোজিশনের জায়গায় বসে, প্রিপোজিশনের পরে বসে। এই কয়টা মনে রাখবো আপাতত, এগুলো মনে থাকলেই চলবে। তাহলে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়, অ্যাপোজিশনের জায়গায়, প্রিপোজিশনের পরে। তাহলে এই সকল জায়গায় যদি কোনো ক্লজ থাকে সেটা সাধারণত নাউন ক্লজ হবে, তবে সবসময়ই হয় না। এই জন্য আমরা হচ্ছে টেকনিক দিয়ে আগাবো। নাউন ক্লজ নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে সহজ টেকনিক যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ পড়তেছি। তার মানে সাবঅর্ডিনেট ক্লজটাকে আন্ডারলাইন করা থাকবে। তাহলে যেটা আন্ডারলাইন করা থাকবে না, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটাকে আমরা কোশ্চেন করব। প্রিন্সিপাল ক্লজকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এটা লিখে রাখেন সবাই, এটা দিয়ে সবগুলো মিলবে, উত্তর পাওয়া যায় সেটি হবে নাউন ক্লজ হবে। তাহলে প্রিন্সিপাল ক্লজকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি নাউন ক্লজ। আমরা যেহেতু সাবঅর্ডিনেট ক্লজকে নির্ণয় করব, তার মানে সাবঅর্ডিনেট ক্লজকে আন্ডারলাইন করা থাকবে। তার মানে যেটা আন্ডারলাইন করা থাকবে না সেটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করব? তাহলে প্রিন্সিপাল ক্লজকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই নাউন ক্লজ হয়। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা অবশ্যই নাউন ক্লজ হবে। আচ্ছা, আমরা এখন নির্ণয় শুরু করি মাস্টার বই থেকে। প্রথমত আমরা কোশ্চেন নাম্বার দেখব হচ্ছে 70। এখানে হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন, হোয়ার হি ওয়াজ বর্নকে আন্ডারলাইন করা আছে। তাহলে ইজ নট নোনকে আমরা প্রশ্ন করি। প্রথমত বাক্যের বাংলা অর্থ দেখি। হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন, সে কোথায় জন্মগ্রহণ করেছিল তা জানা নেই। তাহলে ইজ নট নোনকে প্রশ্ন করেন যে কি জানা নেই, এটুকু প্রশ্ন করলে কি পাওয়া যায়? সে কোথায় জন্মগ্রহণ করেছিল সেটাই জানা নেই। তার মানে হোয়ার হি ওয়াজ বর্ন এইটুকু পাওয়া যায়। যেহেতু কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, তার মানে এটা অবশ্যই নাউন ক্লজ হবে। পরেরটাও আমরা দেখতে পারি, হাউ দ্য ম্যান ডাইড ইজ এ মিস্ট্রি, লোকটি কিভাবে মারা গেল এটা একটা রহস্য। তাহলে যেইটুকু আন্ডারলাইন করা নাই সেইটুকুকে প্রশ্ন করেন যে রহস্যটা কি, লোকটি কিভাবে মারা গেল এটাই রহস্য। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে এইটুকু পাওয়া যাচ্ছে, হাউ দ্য ম্যান ডাইড পাওয়া যাচ্ছে, তার মানে এটা অবশ্যই নাউন ক্লজ হবে। আচ্ছা, এরপর দেখি, দ্যাট হি ইজ অনেস্ট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল, সে যে অসৎ তা সকলেরই জানা। তাহলে ইজ নোন টু অলকে আমরা প্রশ্ন করব যে কি সকলের জানা, সে যে অসৎ এটাই সকলের জানা। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে এইটুকু পাওয়া যাচ্ছে, তার মানে এটাও নাউন ক্লজ হবে। আচ্ছা, আমরা এখন পরেরটা দেখি। হোয়াট হি সেইড ইজ ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই দ্য ক্লজ। তাহলে আমরা কি করব, আমরা যেইটুকু আন্ডারলাইন করা নাই ওইটুকুকে প্রশ্ন করব। ইজ ইম্পর্টেন্টকে প্রশ্ন করি যে কি গুরুত্বপূর্ণ, সে যা বললো তাই গুরুত্বপূর্ণ। তাহলে এটা অবশ্যই নাউন ক্লজ হবে। আচ্ছা, এখানে আপনারা মাস্টার বইয়ে দেখবেন যে প্রচুর কথাবার্তা বলা আছে, প্রচুর রুল দেওয়া আছে। এত রুল জানার কোনো দরকার নাই এবং এগুলো রুল কাজেও লাগে না। দেখবেন যে এখানে বলা আছে যে ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ক্লজ থাকে সেটা নাউন ক্লজ হয়। আবার কথা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি আবার ক্লজ থাকে সেটা কিন্তু আবার অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাইতে পারে। আবার আপনাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ সেগুলো কিন্তু আপনারা নির্ণয় করতে পারবেন না, সহজে নির্ণয় করতে পারবেনই না আপনারা। তো এই রকম এত রুল পড়ার কোনো দরকার নাই, বা বিভিন্ন রকম টেকনিক পড়ে এক একজন যে ভার্বের পরে থাকলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, এরকম আলতু ফালতু টেকনিক পড়ে বিপদে পড়বেন। কারণ ভার্বের পরে থাকলে নাউন ক্লজও হতে পারে, আবার অ্যাডভার্বিয়াল ক্লজও হতে পারে। তাহলে আমি যেভাবে বলতেছি ঠিক সেইভাবে নির্ণয় করবেন। আই নো দ্যাট হি ইজ থরোলি অনেস্ট, আমি জানি যে সে পুরোপুরি সৎ। তাহলে আই নোকে প্রশ্ন করেন আমি কি জানি, সে পুরোপুরি সৎ এইটুকুই জানি। তাহলে এই পুরোটুকু পাওয়া যাচ্ছে, তার মানে এটা অবশ্যই নাউন ক্লজ হবে। আই নো দ্যাট হি হ্যাজ পাসড, আমি জানি যে সে পাস করেছে। আমি কি জানি, সে পাস করেছে এটাই জানি,
নাউন ক্লজ। এরপর দেখেন 73 নাম্বার, আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু। আমি জানি না সে কি করবে, তাহলে আই ডোন্ট নো কে প্রশ্ন করেন আমি কি জানি না, সে কি করবে এটাই জানি না, নাউন ক্লজ। নোবডি নোজ হোয়েন হি উইল ডাই। কেউই জানে না সে কখন মারা যাবে, তাহলে নোবডি নোজ কে প্রশ্ন করেন যে কেউই কি জানে না সে কখন মারা যাবে, এটাই কেউই জানে না, তাহলে নাউন ক্লজ হবে। কিন্তু এখানে হোয়েন দেখে আপনাদের মন চাবে যে এটা মনে হয় সময় বোঝাচ্ছে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দাগায় দিই। এরকম মন চাওয়া যাবে না, কোনো কিছু মন চাওয়া যাবে না, আমি যেভাবে বলতেছি ঠিক সেইভাবে নির্ণয় করবেন, না হলে বিপদে পড়ার সম্ভাবনা থাকবে। কারণ হোয়েন দ্বারা শুরু হয়ে কখনো কখনো অ্যাডভার্বিয়াল ক্লজও হয়, আবার কখনো কখনো নাউন ক্লজও হয়। তো এরকম যদি কোশ্চেন না করেন, শুধু দেখেই দাগায় দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি জয় বাংলা হয়ে যাবেন আর কি। আচ্ছা, এরপর আই ডোন্ট নো হোয়ার হি লিভস, তাহলে আই ডোন্ট নোকে প্রশ্ন করেন আমি কি জানি না সে কোথায় বাস করে, এটাই জানি না, তাহলে অবশ্যই এটাও নাউন ক্লজ হবে। আচ্ছা, আমরা এখন পরেরটাতে যাব। পরের কোশ্চেনটা হচ্ছে 74, হোয়াট টাইপ অফ ক্লজ ইজ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস, মানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো কোন ক্লজ। আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, আমি জানি না সে কি চায়, তাহলে আমি জানি নাকে প্রশ্ন করেন যে আমি কি জানি না সে কি চায়, এটাই জানি না, নাউন ক্লজ। তারপর দেখেন ইউ ক্যান নট গেস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, তুমি অনুমান করতে পারবে না সে কি ধরনের মানুষ, তাহলে ইউ ক্যান নট গেসকে প্রশ্ন করেন তুমি কি অনুমান করতে পারবে না সে কি ধরনের মানুষ, এটি অনুমান করতে পারবে না, তাহলে অবশ্যই নাউন ক্লজ হবে। আচ্ছা, 76টা দেখি আমরা। এটা আছে হচ্ছে হার মাদার শুড লেট হার হ্যাভ হোয়াট এভার শি ওয়ান্টস, তার মায়ের উচিত তাকে পেতে দেওয়া যা সে চায়। এখানে দেখেন, এখানে লেট হচ্ছে কি আমাদের, লেট হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, লেটের পর অবজেক্ট বসে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। লেটটা, লেট যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, লেট এবং মেক পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হলে লেট এবং মেকের পরে অবজেক্ট বসে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। এগুলো হচ্ছে অন্য কাউকে করতে দেওয়া টাইপের অর্থ দেয় পজিটিভ ভার্বগুলো। আচ্ছা, আমরা দেখি হার মাদার শুড নট, হার মাদার শুড লেট হার হ্যাভ, তার মায়ের তাকে করতে দেওয়া উচিত হোয়াট এভার শি ওয়ান্টস, বা পেতে দেওয়া উচিত হোয়াট এভার শি ওয়ান্টস, সে যা চায় তার মায়ের তাকে পেতে দেওয়া উচিত। তাহলে আমরা এইটুকুকে প্রশ্ন করবো, যে এইটুকু আন্ডারলাইন করা নাই সেইটুকুকে, তার মায়ের তাকে কি পেতে দেওয়া উচিত, সে যা চায় তাই পেতে দেওয়া উচিত, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই নাউন ক্লজ হবে। এরপর আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে কোশ্চেনটা, এখানে দেখেন উনি হচ্ছে মাস্টার বই রাইটার হচ্ছে প্রচুর রুল বানাইছে। এত রুল আমাদের জানার কোনো দরকার নেই, আমরা যদি টেকনিক দিয়ে পড়ি। এত রুল আমিও কোনোদিন মুখস্থ করি নাই, এত রুল আপনাদের পড়ার কোনো দরকার নাই, আমরা সবগুলোই একই টেকনিকে পড়বো। হি আস্কড মি হোয়েদার আই উড হেল্প হিম, সে আমাকে জিজ্ঞাসা করলো আমি তাকে সাহায্য করব কিনা, তাহলে হি আস্কড মি কে কোশ্চেন করেন সে আমাকে কি জিজ্ঞাসা করলো, আমি তাকে সাহায্য করব কিনা, এটাই জিজ্ঞাসা করলো, তাহলে অবশ্যই নাউন ক্লজ। তারপর দেখেন হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, সে আমাকে জিজ্ঞাসা করলো কেন আমি দেরি করেছিলাম, তাহলে এইটুকুকে প্রশ্ন করেন সে আমাকে কি জিজ্ঞাসা করলো, কেন আমি দেরি করেছিলাম, নাউন ক্লজ। এরপর দেখেন 79, দে আস্কড মি ইফ আই কুড মেট দেম ইন দ্য আফটারনুন, তারা আমাকে জিজ্ঞাসা করলো আমি তাদের সাথে বিকেলে দেখা করতে পারতাম কিনা, তাহলে তারা আমাকে জিজ্ঞাসা করলো কোশ্চেন করেন তারা আমাকে কি জিজ্ঞাসা করলো, আমি তাদের সাথে বিকেলে দেখা করতে পারতাম কিনা, নাউন ক্লজ। হি আস্কড মি হু গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2019, সে আমাকে জিজ্ঞাসা করলো কে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, তাহলে এইটুকুকে প্রশ্ন করেন সে আমাকে কি জিজ্ঞাসা করলো, কে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, এটাই জিজ্ঞাসা করলো, তাহলে নাউন ক্লজ। এরপর দেখেন হি ইনকোয়ার্ড হাউ হি লস্ট হিজ মানি, আই ইনকোয়ার্ড হাউ হি লস্ট হিজ মানি, আমি জানতে চাইলাম সে কিভাবে তার টাকাটি হারালো, তাহলে আই ইনকোয়ার্ডকে প্রশ্ন করেন আমি কি জানতে চাইলাম। ইনকোয়ারের মূল অর্থ হচ্ছে তদন্ত করা, কিন্তু এখানে জানতে চাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। আমি জানতে চাইলাম সে কিভাবে তার টাকাটি হারালো, তাহলে আমি কি জানতে চাইলাম, আমি কিভাবে জানতে চাইলাম দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, কি জানতে চাইলাম দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তার মানে অবশ্যই এটা নাউন ক্লজ হবে।
হাউ দেখে আপনাদের মন চাবে যে অ্যাডভার্বিয়াল ক্লজ দাগায় দেই, কোনোভাবেই হবে না। আচ্ছা, এরপর দেখি আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন। এখানে গেট অন মানে হচ্ছে চলা, দিন যাপন করা, আর ওন্ডার মানে বোঝাচ্ছে হচ্ছে বিস্মিত হওয়া বা ভাবা, মানে বিস্ময়ে ভাবা এরকম অর্থে। তাহলে আমি প্রায় বিস্মিত হই কিভাবে তুমি চলছো, অথবা আমি প্রায় ভাবি কিভাবে তুমি চলছো। তাহলে এইটুকু প্রশ্ন করেন, আমি প্রায় কি ভাবি কিভাবে তুমি চলছো, এটাই ভাবি, তাহলে নাউন ক্লোজ হবে। আচ্ছা, এরপর দেখবেন যে মাস্টার বইয়ে প্রচুর কথাবার্তা বলা, প্রচুর কথাবার্তা আপনার পড়ার কোনো দরকার নাই। এইসব কথাবার্তা ছাড়াই সকল পরীক্ষায় আসার মতো সকল কোশ্চেন সলভ করে ফেলা যায়। আচ্ছা, আমরা নির্ণয় করি। দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। প্রশ্নটি হলো কিভাবে সে রেসপন্ড করবে। রেসপন্ড মানে এখানে প্রতিক্রিয়া জানানো বা সাড়া দেওয়া বোঝাচ্ছে। তাহলে প্রশ্নটি হলো সে কিভাবে প্রতিক্রিয়া জানাবে। তাহলে এইটুকু প্রশ্ন করেন যে প্রশ্নটা কি, কিভাবে সে প্রতিক্রিয়া জানাবে, এটাই প্রশ্ন, তাহলে নাউন ক্লোজ হবে। এরপর দেখেন লাইফ ইজ হোয়াট উই মেক ইট। জীবন তাই আমরা যা গড়ে তুলি। তাহলে এইটুকু প্রশ্ন করেন জীবন কি, আমরা যা গড়ে তুলি তাই, তাহলে নাউন ক্লোজ হবে। আচ্ছা, এরপর দেখেন ইট ইজ এ মিস্ট্রি হোয়ার হি ওয়ার্কস। এটা একটা রহস্য সে কোথায় কাজ করে। তাহলে ইট ইজ এ মিস্ট্রিকে কোশ্চেন করেন যে রহস্যটা কি, রহস্যটা কি। তাহলে পাওয়া যাচ্ছে না যে সে কোথায় কাজ করে, এটাই রহস্য, তাহলে নাউন ক্লোজ হবে। আচ্ছা, আমরা এখন পরের পেজে যাই। পরের পেজে দেখেন, পরের পেজের কোশ্চেনটা হচ্ছে দ্য রুল দ্যাট পিপুল শ্যাল নট এন্টার দিস রুম মাস্ট বি ওবেড। তাহলে নিয়মটি হলো যে মানুষ এই রুমে প্রবেশ করবে না, এই নিয়মটা সকলের কি করা উচিত, সকলের মান্য করা উচিত। তাহলে মানুষ যে এই নিয়মটি মান্য করবে না, এটা সকলের মান্য করা উচিত। মানে মানুষ যে এই রুমে প্রবেশ করবে না, এই রুলটি সকলের মান্য করা উচিত। মানুষ যে এই রুমে প্রবেশ করবে না, এটা সকলের মান্য করা উচিত, এটা হচ্ছে অর্থ। তাহলে এই যে বাকিটুকু দা রুল মাস্ট বি অবেড, এইটুকু প্রশ্ন করেন যে কি রুল সকলের মান্য করা উচিত। এই যে মানুষ যে রুমে প্রবেশ করবে না এই রুলটি, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, অবশ্যই নাউন ক্লজ হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখব হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ আমরা সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। নাউন বা প্রোনাউনের পরে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। তার মানে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ধরন বৈশিষ্ট্য এগুলো প্রকাশ করবে। দোষ গুণ অবস্থা ধরন বৈশিষ্ট্য প্রকাশ করবে, সংখ্যা পরিমাণ সাধারণত করবে না এই ক্ষেত্রে। দোষ গুণ অবস্থা ধরন বৈশিষ্ট্য এইরকম অর্থই দিবে বেশিরভাগ সময়। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। এর চেয়েও সহজ টেকনিক হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে যে ক্লজটা থাকবে, নাউন বা প্রোনাউনের পরে যে ক্লজটা থাকবে, নাউন বা প্রোনাউনের পরে যে ক্লজটা থাকবে, এটা বেশিরভাগ সময়ই 99% ক্ষেত্রেই, মানে বেশিরভাগ সময় এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। নাউন বা প্রোনাউনের পরে যদি কোনো ক্লজ দেখেন, সেটা বেশিরভাগ সময় কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ বেশিরভাগ সময়ই এই নাউন বা প্রোনাউনটাকে মডিফাই করে ফেলে। নাউন বা প্রোনাউনের পরে যদি কোনো ক্লজ থাকে, সেটা বেশিরভাগ সময়ই নাউন বা প্রোনাউনকে কি করে ফেলে, মডিফাই করে ফেলে। এই কারণে নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এখানে আমরা সহজ উদাহরণগুলো দেখি। এই যে এখানে উদাহরণগুলো দেখেন, এই যে মাস্টার বই খুবই সুন্দর করে দেওয়া আছে। এই যে বাম পাশেটায় আই নো হু কলড ইউ ইয়েস্টারডে, আমি জানি কে তোমাকে হু কলড ইউ ইয়েস্টারডে, কে তোমাকে গতকাল ডেকেছিল। তাহলে আমি কি জানি কে তোমাকে গতকাল ডেকেছিল, এটাই জানি, তার মানে নাউন ক্লজ। কিন্তু এই পাশে দেখেন আবার কি, আই নো দ্য বয় হু কলড ইউ ইয়েস্টারডে, আমি সেই বালকটিকে জানি বা সেই বালকটিকে চিনি যে তোমাকে গতকাল ডেকেছিল। এটা বয়ের পরে আছে না, বয়ের পরে আছে, তার মানে বয়টাকে মডিফাই করতেছে। তাহলে আমি সেই বালকটিকে চিনি যে তোমাকে গতকাল ডেকেছিল, তার মানে বালকটার বৈশিষ্ট্য হচ্ছে গতকাল ডেকেছিল এমন একটা বৈশিষ্ট্যের বালক, তার মানে বালকটাকে মডিফাই করতেছে, তার মানে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। এবং দেখেন বেশিরভাগ ক্ষেত্রে নাউনের পরে থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাচ্ছে। এই যে টাইমের পরে আছে, এই যে প্লেসের পরে আছে, রিজনের পরে আছে, ওয়ের পরে আছে, নিউজের পরে আছে, এগুলো কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাচ্ছে। কিন্তু একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটা আগেই দেখায় নেই। একটা ক্ষেত্রে হচ্ছে
নাউনের পরে বসার পরও নাউনটাকে মডিফাই করবে না, কারণ সেক্ষেত্রে অ্যাপোজিশনের কাজ করবে। আচ্ছা আমি দুইটা উদাহরণ লিখি, দুইটা উদাহরণ দেখেন আপনারা। যদি বলি দ্য নিউজ দ্যাট হাসিনা ফ্লেড ইজ নোন টু অল, এক্ষেত্রে দ্যাট হাসিনা ফ্লেড এইটুকু দাগাইলাম। আবার যদি বলি যে আচ্ছা এখন ভালোভাবে দেখেন, একটা হচ্ছে দ্য নিউজ দ্যাট হাসিনা ফ্লেড ইজ নোন টু অল, আরেকটা হচ্ছে দ্য নিউজ দ্যাট ওয়েন্ট ভাইরাল ইজ নোন টু অল। এখানে দ্যাট হাসিনা ফ্লেড আর দ্যাট ওয়েন্ট ভাইরাল কোনটা কোন ক্লোজ হবে? দুটাই তো এই যে নিউজের পরে আছে। আমরা তো জানি যে বেশিরভাগ সময়ই নাউনের পরে থাকলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এখানে কি দুইটাই অ্যাডজেক্টিভ ক্লজ হবে? কোনটা হবে বা কোনটা হবে না, কোনটা নাউন ক্লজ হবে? আচ্ছা আমরা দেখি। আমরা আমরা হচ্ছে নাউন ক্লজ নির্ণয়ের টেকনিক কি আমরা জানি যে যেইটুকু আন্ডারলাইন করা থাকবে না সেইটুকু বাদ দিয়ে বাকিটুকু, মানে সেইটুকুকে, যেইটুকু আন্ডারলাইন করা থাকবে না ওইটুকুকে আমরা হচ্ছে কোশ্চেন করব। দ্য নিউজ ইজ নোন টু অল, এইটুকু আমরা কোশ্চেন করি। প্রথম বাক্যে দ্য নিউজ দ্যাট হাসিনা ফ্লেড ইজ নোন টু অল, হাসিনা যে পালিয়েছে এটা সকলের জানা। তাইলে হাসিনা যে পালিয়েছে এই নিউজটি সকলের জানা, তাহলে দ্য নিউজ ইজ নোন টু অল এইটুকু আমরা কোশ্চেন করি যে কি নিউজ সকলের জানা? হাসিনা যে পালিয়েছে এই নিউজটি সকলের জানা। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে এইটুকু পাওয়া যাচ্ছে, কি দ্বারা প্রশ্ন করলে যেহেতু পাওয়া যাচ্ছে তার মানে অবশ্যই নাউন ক্লজ হবে, অবশ্যই নাউন ক্লজ। কিন্তু নিচের বাক্যে দেখেন, নিচের বাক্যে দ্য নিউজ দ্যাট ওয়েন্ট ভাইরাল ইজ নোন টু অল, এখানে দ্য নিউজ ইজ নোন টু অল এইটুকু আমরা কোশ্চেন করি। আচ্ছা প্রথমত বাংলা উদাহরণ দেখি, যেই নিউজটি ভাইরাল হয়েছে তা সকলের জানা, তাহলে এই বাক্যে কোশ্চেন করেন তো যে কি নিউজ সকলের জানা? এই বাক্যে কোনো কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় না। তার মানে এটা অবশ্যই কি হবে না, নাউন ক্লজ হবে না, কারণ কি দ্বারা কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় না, বরং কেমন দ্বারা কোশ্চেন করলে উত্তর পাওয়া যায়, যে কেমন নিউজ সকলের জানা। আর আমরা তো জানি যে কেমন দ্বারা কোশ্চেন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তার মানে এই নিউজটা কেমন, নিউজটার বর্তমান অবস্থা হচ্ছে ভাইরাল অবস্থা, নিউজটাকে মডিফাই করতেছে, যেহেতু মডিফাই করতেছে এই জন্য অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, এই জন্য অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। আচ্ছা তাহলে আবার আমরা সামারি করি, আমরা শুরু থেকে মেইন কথাটা বলে নেই। আমরা বলে নেই যে নাউন বা প্রোনাউনের পরে থাকলে সেটা বেশিরভাগ সময় অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, বেশিরভাগ সময়ই অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। কিন্তু যদি আপনি হচ্ছে মানে একদম নিশ্চিন্ত থাকতে চান তাহলে কি করবেন, তাহলে হচ্ছে আপনি ওই যে আন্ডারলাইন করা নাই যেইটুকু ওইটুকু কি দ্বারা কোশ্চেন করে নেবেন, কি দ্বারা কোশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, আর উত্তর পাওয়া না গেলে তার মানে ওইটাকে মডিফাই করতেছে, তার মানে অবশ্যই কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আচ্ছা আমরা তাহলে নির্ণয় করা শুরু করি। আমরা এখন দেখবো হচ্ছে 86 নাম্বার কোশ্চেনটা। আই রিমেম্বার দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, আমি সেই জায়গাটি মনে করতে পারি যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে দেখেন এখানে আই রিমেম্বার দ্য প্লেস এইটুকু কোশ্চেন করেন যে আমি কি জায়গাটা মনে করতে পারি বা কি জায়গাটা স্মরণ করতে পারি, কোনো উত্তর আসে না। তার মানে এটা প্লেসটাকে মডিফাই করতেছে, যেহেতু প্লেসের পরে আছে প্লেসটাকে মডিফাই করতেছে, অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর দেখি এরপরেটাও প্লেসের পরে আছে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরটা দেখি বয়ের পরে আছে, বয়ের পরে আছে, বয়ের পরে আছে এবং বয়টাকে মডিফাই করতেছে, তার মানে এগুলো সবগুলোই অ্যাডজেক্টিভ ক্লজ। আমি সেই বালকটিকে চিনি যে জিতবে, তার মানে বালকটার বৈশিষ্ট্য হচ্ছে কি সামনে জিতবে এমন একটা বৈশিষ্ট্যের বালক, ঠিক আছে? তার মানে বালকটাকে মডিফাই করতে আসছে, অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর দেখি আই নো দ্য রিজন, এই যে রিজন আছে, রিজনের পরে একটা ক্লজ নাউনের পরে, এই যে রিজনের পরে একটা ক্লজ নাউনের পরে, আই নিউ দ্য রিজন নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ।
আই ডোন্ট নো দ্য রিজন, এই যে রিজনের পরে, তার মানে রিজনের পরে বসে নাউনের পরে বসে নাউনটাকে মডিফাই করতেছে, অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। আপনি যদি কি দিয়ে কোশ্চেন করেন কোনো উত্তর পাওয়া যাবে না এগুলোর মধ্যে, তার মানে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তারপরে দেখি আই ডোন্ট লাইক দ্য পিপুল হু আর আনটাইডি, আনটাইডি মানে হচ্ছে নোংরা, অপরিষ্কার বা অপরিচ্ছন্ন। আমি সেই সকল মানুষকে পছন্দ করি না যারা নোংরা, সেই সকল মানুষকে পছন্দ করি না যারা নোংরা। তাইলে এই যে মানুষের বৈশিষ্ট্য কি, নোংরা মানুষ, এই বৈশিষ্ট্য। তার মানে এই পিপুলটাকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভ। এরপর দেখেন পেনটাকে মডিফাই করতেছে, দিস ইজ দ্য পেন, এটি সেই কলম দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, এটি সেই কলম যেটি আমি গতকাল হারিয়েছিলাম। তার মানে কলমটার বৈশিষ্ট্য হচ্ছে গতকাল হারিয়ে গেছে এমন একটা বৈশিষ্ট্যের কলম, তার মানে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, কলমটাকে মডিফাই করতেছে। দ্য হাউস আই লিভ ইন, তাহলে আমি বাস করি এমন একটা বাড়ি, তার মানে এই হাউসটাকে মডিফাই করতেছে আই লিভ ইন দ্বারা, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর আমরা পরের পেজে চলে যাই। দ্য গার্ল হুম ইউ মেট ইন দ্য হসপিটাল ইজ মাই কাজিন, এই যে এখানে গার্লটাকে মডিফাই করতেছে, যার সাথে তুমি হসপিটালে সাক্ষাৎ করেছিলে বা দেখা পেয়েছিলে সে আমার কাজিন। তাইলে হচ্ছে এই বালিকাটার বৈশিষ্ট্য কি, যার সাথে তুমি সাক্ষাৎ করেছিলে এমন একটা বৈশিষ্ট্যের বালিকা, তার মানে গার্লটাকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরের কোশ্চেনগুলো আমরা দেখি। এরপরের কোশ্চেন হচ্ছে ওই যে আমি যে প্রথমে ব্যতিক্রমটা বলে নিলাম সেখান থেকে একটু দেওয়া আছে, দেখেন এই ক্ষেত্রে ভালোভাবে খেয়াল করেন, যদি মানে এই লেভেলের কোশ্চেন আসলেও যাতে ভুল না হয় সেই জন্য ভালোভাবে খেয়াল করেন। দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস, সে যে মারা গেছে এই নিউজটি মিথ্যা। তাহলে যেইটুকু আন্ডারলাইন করা নাই এইটুকুকে কোশ্চেন করেন, দ্য নিউজ ইজ ফল্ট, এইটুকুকে কোশ্চেন করেন যে কি নিউজটি মিথ্যা, সে যে মারা গেছে এই নিউজটি মিথ্যা। তার মানে অবশ্যই কি হবে, অবশ্যই এটা নাউন ক্লোজ হবে, কারণ কি দ্বারা কোশ্চেন করলে পাওয়া যাচ্ছে, এটা অবশ্যই নাউন ক্লোজ হবে। এই দেখেন নিউজের পরে থাকার পরও কিন্তু এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। এরপর একটা দেখি, দ্য নিউজ দ্যাট ইউ হিয়ার্ড ইয়েস্টারডে, এখানে দাগটা কিন্তু ইয়েস্টারডে পর্যন্ত হবে, কারণ এই ক্লজটা ইয়েস্টারডে পর্যন্ত। দ্য নিউজ দ্যাট ইউ হিয়ার্ড ইয়েস্টারডে ইজ নোন টু অল, তাইলে এখন এই যে যেইটুকু আন্ডারলাইন করা নাই এইটুকু আমরা কোশ্চেন করি, দ্য নিউজ ইজ নোন টু অল, এইটুকু আমরা কোশ্চেন করি। আচ্ছা প্রথমত বাংলা অর্থ বলি, দ্য নিউজ দ্যাট ইউ হিয়ার্ড ইয়েস্টারডে, যেই খবরটি তুমি গতকাল শুনেছিলে এটা সকলের জানা, তাহলে দ্য নিউজ ইজ নোন টু অল, এইটুকু কোশ্চেন করি যে কি নিউজ সকলের জানা, কি নিউজ সকলের জানা। তাহলে এই ক্ষেত্রে নিউজটা কি সেটাই কি বলতেছে না, বরং নিউজটার বৈশিষ্ট্যটা কি সেটা বলতেছে, যে নিউজটার বৈশিষ্ট্য হচ্ছে তুমি গতকাল শুনেছো এমন একটা বৈশিষ্ট্যের নিউজ। এটিকে উপরেরটার মতো বলতেছে যে দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস, এই ক্ষেত্রে তো কি নিউজটি মিথ্যা, সে যে মারা গেছে এই নিউজটি মিথ্যা, ওই ক্ষেত্রে কি দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে যে কি নিউজ সকলের জানা, কোন উত্তর পাওয়া যায়, বরং কেমন নিউজ বা কোন নিউজ এইরকম ভাবে কোশ্চেন করলে হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু কি দ্বারা কোশ্চেন করলে কোনোভাবেই পাওয়া যায় না 94 নাম্বারে, যেহেতু পাওয়া যায় না তার মানে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপরে পরেরটা দেখি, এরপরে হচ্ছে দা ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার হচ্ছে একটা মডাল ভার্ব, এরপরে বেস ফর্ম বসছে, হ্যাড বেটার মানে হচ্ছে উচিত, বরং উচিত বা বরং ভালো। তোমার ইউ হ্যাড বেটার লিভ দ্য জব, তোমার বরং চাকরিটি ছেড়ে দেওয়া উচিত, ইউ আর কারেন্টলি হোল্ডিং, এখানে কিন্তু এখানে একটা কনজাংশন উজ্জ আছে, এখানে একটা দ্যাট উজ্জ আছে, ইউ হ্যাড বেটার লিভ দ্য জব দ্যাট ইউ আর কারেন্টলি হোল্ডিং, অথবা হুইচ ইউ আর কারেন্টলি হোল্ডিং, এরকম উজ্জ আছে। এখানেও এই যে দ্য নিউজ দ্যাট হি গ্যাভ মি, এখানে দ্যাট উজ্জ আছে, দ্যাট হি গ্যাভ মি ওয়াজ ফলস, এগুলো উজ্জ আছে, এগুলো ধরে নিতে হবে আর কি। আচ্ছা এখানে আমরা দেখি এখানে কি দ্বারা কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় কিনা, আমরা বাংলা অর্থ করে দেখি, ইউ হ্যাড বেটার লিভ দ্য জবস দ্যাট ইউ আর কারেন্টলি হোল্ডিং, তুমি বর্তমানে যেই জবটি করতেছো সেটা তোমার বরং ছেড়ে দেওয়া উচিত। তাহলে কি জবটি তোমার ছেড়ে দেওয়া উচিত, কোন উত্তর আসে না, বরং কোন জবটি বা কেমন জবটি কোশ্চেন করলে পাওয়া যায়, যেহেতু কি দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায় না এজন্য অবশ্যই কি হবে, অবশ্যই নাউন ক্লোজ হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, যেহেতু পাওয়া যায় না অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ। এরপর দেখেন
দ্য নিউজ দ্যাট হি গ্যাভ মি ওয়াজ ফলস। তাহলে কোন নিউজটি মিথ্যা ছিল? যেই নিউজটা আমাকে দিয়েছিল। কিন্তু কোশ্চেন করেন তো কি নিউজটি মিথ্যা ছিল? কোন উত্তর পাওয়া যায়? যায় না। এটা কি নিউজটা কি? সেটাই কি? এটা কি নিউজটা কি সেটাই? হি গ্যাভ মি এটাই কি কোনো নিউজ? না, এটা কোনো নিউজ না। তাহলে কি দ্বারা কোশ্চেন করলে যেহেতু উত্তর পাওয়া যায় না, অবশ্যই কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আচ্ছা, এরপর এখানে দেখবেন যে রিলেটিভ ক্লজের প্রকারভেদ দেওয়া আছে। রিলেটিভ ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম রিলেটিভ ক্লজ। এটা আবার প্রকারভেদ দেওয়া আছে। দেখেন এই যে এখানে মাত্র একটা কোশ্চেন দেওয়া, মাস্টার বইয়ে এমন কিছু কিছু জিনিস দেওয়া আছে যেগুলো হচ্ছে 10-15 বছরে একবার করে আসে। এরকম যেগুলো জিনিস 10-15 বছরে একবার করে আসে এগুলো আপনারা পড়বেন না, এগুলো আমিও পড়ি না, এগুলো মানে খুবই কঠিন, এগুলো পড়ার কোনো দরকার নাই। যেগুলো খুবই কঠিন অনেক পরে পরে আসে সেগুলো কেউই পারবে না, এগুলো এগুলো পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই, এটা খুবই কঠিন। এখানে হচ্ছে ডিফাইনিং ক্লজ, তারপর নন ডিফাইনিং ক্লজ এগুলো আছে, এগুলো খুবই কঠিন, এগুলো পড়ার কোনো দরকার নাই। পরের পেজের শুরুতে আছে হচ্ছে ক্লজ মার্কার হিসেবে দ্যাট এবং হুইসের প্রয়োগ। এটা হচ্ছে মানে অন্য পড়া আর কি, এটা নির্ণয়ের মধ্যে না, এটা আমরা পরে হয়তো অন্য সময় পড়বো। আমরা নির্ণয়ের ভিতরেই থাকি, ক্লজ নির্ণয়ের ভিতরেই। এরপর আসতেছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে যে ক্লজটা অ্যাডভার্বের কাজ করবে সহজ কথায়, সেটাই তো অ্যাডভার্বিয়াল ক্লজ সহজ কথায়। এখন কথা হচ্ছে সেটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ সাধারণত ভার্বের পরে থাকে, সাধারণত ভার্বের পরে থাকে সাধারণত। তো এখন কথা হচ্ছে আমরা তো নাউন ক্লজের ওখানেও কিছু কিছু ক্লজ দেখে আসছি সেগুলো ভার্বের পরে থাকে। তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারবো না, আমাদেরকে নির্ণয় করতে হবে অন্যভাবে। আমরা হচ্ছে যেইটুকু আন্ডারলাইন করা থাকবে না ওইটুকু আমরা কোশ্চেন করব। আমরা হচ্ছে প্রিন্সিপাল ক্লজকে আমরা কোশ্চেন করব, যেইটুকু আন্ডারলাইন করা থাকবে না ওইটুকুকে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজকে কোশ্চেন করব। প্রিন্সিপাল ক্লজকে কেন, কখন, কোথায়, কিভাবে, কি মাত্রায়, কতটা, কি শর্তে, কিসের থেকে, অথবা কিসের মতো, এগুলো দ্বারা কোশ্চেন করলে যে ক্লজটা পাওয়া যাবে সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আমি এইভাবে পড়াচ্ছি কেন? এইভাবে পড়াচ্ছি তার কারণ আছে। এইভাবে পড়ানোর কারণ হচ্ছে এই যে কি শর্তে দ্বারা আমরা কোশ্চেন করব, কখন, যখন হচ্ছে ইফ থাকবে তখন কি শর্তে দ্বারা কোশ্চেন করব, তখন হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কিন্তু আমরা আমরা হচ্ছে নাউন ক্লজের ওখানে একটা কোশ্চেন দেখে আসছে। এই যে এখানে 79 নাম্বার কোশ্চেনটা দেখেন। 79 নাম্বার কোশ্চেনটা হচ্ছে দে আস্কড মি ইফ আই কুড মিট দেম ইন দ্য আফটারনুন। তারা আমাকে জিজ্ঞাসা করলো আমি তাদের সাথে বিকেলে দেখা করতে পারতাম কিনা। তাহলে এখানে কোশ্চেন করেন তারা আমাকে কি শর্তে জিজ্ঞাসা করলো, কোনো উত্তর আসে না, বরং কোশ্চেন করেন যে তারা আমাকে কি জিজ্ঞাসা করলো, আমি বিকেলে তাদের সাথে দেখা করতে পারতাম কিনা, এখন উত্তর আসতেছে। তার মানে এটা অবশ্যই কি হবে? নাউন ক্লোজ হবে। যেহেতু কি শর্তে দ্বারা কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় না, তার মানে এটা কোনোভাবেই কি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না। কিন্তু অন্যান্য বিভিন্ন বইয়ে অথবা অন্যান্য টিচাররা আপনাকে পড়াবে যে ইফ থাকলে সবসময়ই নাউন ইফ থাকলে সবসময় অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, এইসব পড়ায় দিবে। এমনকি এই যে মাস্টার বইও দেখেন এই যে এখানে দেওয়া আছে এই যে ইফ থাকলে আনলেস থাকলে কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এগুলো এই যে তারপরে ওয়েদার থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, এখানে দেওয়া। এগুলো কি তাই হয়? সবসময় কি তাই হয়? সবসময় কিন্তু তাই হয় না। তো এগুলো সাবধানে পড়তে হবে। মানে যে যা বলবে তাই পড়া যাবে না। আপনারা হচ্ছে আমি যেভাবে বলতেছি যে কোশ্চেন করে করে নির্ণয় করবেন, তাহলে কখনোই ভুল হবে না। কোশ্চেন করে নির্ণয় করলে কখনোই ভুল হবে না। আচ্ছা, আমরা এখন দেখি, আমরা প্রথমত মাস্টার বইয়ের উদাহরণ একটু দেখি। এখানকার এক্সাম্পল দেখি, আই শ্যাল গো হোয়ার হি লিভস। তাহলে আই শ্যাল গোকে কোশ্চেন করেন, আমি সেখানে যাব যেখানে সে বাস করে। তাহলে আমি সেখানে যাবোকে কোশ্চেন করেন, আমি কোথায় যাব? যেখানে সে বাস করে, উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে অ্যাডভার্বিয়াল। উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি, তাইলে উই রিডকে কোশ্চেন করেন।
আমরা কেন পড়ি? যাতে আমরা শিখতে পারি অ্যাডভার্বিয়াল। আই উইল গো হোয়েন হি উইল কাম, আমি যাব যখন সে পৌঁছাবে। তাহলে আমি কোথায়, আই উইল গো হোয়েন হি উইল কাম, আমি যাব যখন সে পৌঁছাবে। তাহলে আমি কখন যাব? যখন সে পৌঁছাবে তখন, তার মানে অ্যাডভার্বিয়াল। আই ওয়েন্ট দেয়ার হাউ হি ডিরেক্টেড, আমি সেখানে গিয়েছিলাম যেভাবে সে আমাকে নির্দেশনা দিয়েছিল। তাহলে আমি কিভাবে সেখানে গিয়েছিলাম? যেভাবে সে আমাকে নির্দেশনা দিয়েছিল সেভাবে, তার মানে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এরপর আমরা কোশ্চেন সলভ করা শুরু করি। 100 নাম্বার কোশ্চেনটা দেখেন, উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। তাহলে উই রিডকে কোশ্চেন করেন, আমরা কেন পড়ি? যাতে আমরা শিখতে পারি, অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে দেখেন 101 নাম্বার কোশ্চেন, হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, সে যেতে পারে যেখানে সে চায়, বা যেখানে সে যেতে চায়, বা যেখানে সে চায়। তাহলে হি ক্যান গোকে কোশ্চেন করেন, সে কোথায় যেতে পারে? যেখানে সে চায় সেখানে, অ্যাডভার্বিয়াল। আই শ্যাল গো হোয়ার হি লিভস, আমি যাব যেখানে সে বাস করে। তাহলে আমি কোথায় যাব? যেখানে সে বাস করে সেখানে, অ্যাডভার্বিয়াল। এরপর পরের পেজে যাই। পরের পেজে আমরা 102 নাম্বার কোশ্চেনটা দেখব। শো দ্য ক্লজ অফ দ্য আন্ডারলাইন্ড সেন্টেন্স। আন্ডারলাইন্ড সেন্টেন্স মানে হচ্ছে, এটা তো আন্ডারলাইন্ড সেন্টেন্স না, সেন্টেন্স পুরোটাই কিন্তু আন্ডারলাইন করা নাই, এখানে অন্য কিছু বলা লাগতো। আন্ডারলাইন্ড ওয়ার্ডস অথবা আন্ডারলাইন্ড ক্লজ এইসব বলা লাগতো, মানে ভুলক্রমে দিয়ে দিছে আর কি। শো দ্য ক্লজ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস মানে আন্ডারলাইন করা যেই ওয়ার্ডগুলো আছে এটার ক্লজ নির্ণয় করো। ইউ ক্যান গো, ইউ মে গো, তুমি যেতে পারো। হোয়ার এভার ইউ লাইক, যেখানে তুমি পছন্দ করো, মানে যেখানে তুমি পছন্দ করো সেখানেই তুমি যেতে পারো, মানে তোমার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। তাহলে ইউ মে গো কে কোশ্চেন করেন যে তুমি কোথায় যেতে পারো? যেখানে তুমি পছন্দ করো সেখানে, তার মানে কোথায় দ্বারা কোশ্চেন করলে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখেন আবার প্রকার ভেদ দেওয়া আছে। তাইলে আমরা কি কোথায় দ্বারা কোশ্চেন করলে উত্তর পাচ্ছি না, আর আমরা কোথায় দ্বারা কোশ্চেন করলে কি জায়গা পাওয়া যায়, তার মানে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হবে। এগুলা কিন্তু সব জায়গায় আসে না, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা 2-1টা বিশ্ববিদ্যালয়ে এরকম মানে ভিতর থেকে কোশ্চেন আসে। এই জন্য একটু দেখে রাখতে পারেন যে যদি জায়গা বোঝায় তাহলে হচ্ছে প্লেস, যদি হচ্ছে কারণ বোঝায় তাহলে হবে রিজন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, যদি হচ্ছে সময় বোঝায় তাহলে হবে টাইম, যদি হচ্ছে কাজ করার ধরন বা পদ্ধতি বোঝায় তখন হবে ম্যানার। তার মানে হচ্ছে যদি কখন দ্বারা কোশ্চেন করলে উত্তর পান তাহলে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, যদি কোথায় দ্বারা কোশ্চেন করলে উত্তর পান তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, যদি হচ্ছে কিভাবে দ্বারা কোশ্চেন করলে উত্তর পান তাহলে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, যদি হচ্ছে কেন দ্বারা কোশ্চেন করলে উত্তর পান তাহলে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপোজ, এগুলো হবে। আচ্ছা, এরপর দেখি হোয়ার এভার আই ওয়ান্ট আই স সাইন্স অফ পভার্টি, যেখানেই গিয়েছি আমি দরিদ্রতার চিহ্ন দেখেছি। যেখানেই গিয়েছি আমি দরিদ্রতার চিহ্ন দেখেছি। তাহলে আই স সাইন্স অফ পভার্টিকে কোশ্চেন করি যে আমি কোথায় দরিদ্রতার চিহ্ন দেখেছি? যেখানে আমি গিয়েছি সেখানেই, যেখানেই গিয়েছি সেখানেই, তার মানে যেখানে আমি গিয়েছি সেখানেই দরিদ্রতার চিহ্ন দেখেছি। তার মানে কোথায় দ্বারা কোশ্চেন করলে পাওয়া যাচ্ছে, তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হবে। এরপর আই উইল নট গো দেয়ার আনলেস ইউ গো উইথ মি, আমি সেখানে যাব না যদি না তুমি আমার সাথে যাও। আমি সেখানে কি শর্তে যাব না? যদি তুমি আমার সাথে না যাও এই শর্তে, অথবা আমি সেখানে কেন যাব না? কেন যাব না বললেও পাওয়া যায়, কিন্তু এটা মূলত তো শর্ত বোঝাচ্ছে। আমি সেখানে যাব না যদি তুমি আমার সাথে না যাও, এটা একটা শর্ত না? তাহলে না যাওয়ার শর্ত হচ্ছে তুমি আমার সাথে না গেলে আমিও যাব না, আমিও তোমার সাথে যাব না, এরকম আর কি শর্ত। যেহেতু শর্ত তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন হবে। আচ্ছা, তাইলে এভাবে আপনারা নির্ণয় করে ফেলবেন। যদি জায়গা বোঝায় তাহলে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, যদি হচ্ছে উদ্দেশ্য বা কারণ বোঝায় সেক্ষেত্রে হবে রিজন, যদি হচ্ছে শর্ত বোঝায় তাহলে হবে কন্ডিশন, যদি হচ্ছে ধরন বা পদ্ধতি বোঝায় তাহলে হবে ম্যানার, এরকম মানে অ্যাডভার্বের প্রকারভেদ পারলে এগুলো এমনিতেই পারবেন। আচ্ছা, আমাদের ক্লজ পড়া এই পর্যন্ত মোটামুটি শেষ। এরপর ইওর টার্নের মধ্যে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। ইওর টার্নের কোশ্চেন আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে আপনারা নির্ণয় করবেন। যদি না পারেন তাহলে এখান থেকে হচ্ছে ছবি তুলে
আমার যে গ্রুপটা আছে আনলকিং ইংলিশ উইথ আরিফ ইশতিয়াক, এই গ্রুপে ছবি তুলে দিবেন, মানে মাস্টার বই থেকে যেটা পারবেন না ছবি তুলে এই গ্রুপে পোস্ট করবেন যে এটা বুঝতেছি না, আমি তখন কমেন্টে ব্যাখ্যা করে দিব। ঠিক আছে? আচ্ছা, আমাদের পড়া শেষ। আমি এখন শেষ মুহূর্তে 3টা বাক্য লিখব। আশা করি আপনারা সব বুঝছেন, তারপরেও আমি 3টা বাক্য লিখতেছি। আপনারা হচ্ছে আমাকে দেখাইতে পারেন বা আমার গ্রুপে দিতে পারেন যে এগুলোর কোনটা কোন ক্লজ হবে, আপনারা নির্ণয় করবেন, নির্ণয় করে গ্রুপে দিতে পারেন। এখানকার কোন হোয়ার হি গোজ কোনটা কোন ক্লজ, কোন হোয়ার হি গোজ কোনটা কোন ক্লজ, এটা নির্ণয় করবেন। এটা যদি নির্ণয় করতে পারেন তাহলে আপনাদেরকে কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ।